আসসালামু আলাইকুম দর্শক। আশা করছি ভালো আছেন। সাংবাদিকতা। সাংবাদিকতা এমন একটি পেশা যেই পেশাতে আসলে সবথেকে বড় যে বিষয়টি হচ্ছে কিভাবে একজন মানুষকে কোনো মতাদর্শের মধ্যে না থেকে ব্যালেন্সড কোনো জায়গা থেকে কথা বলা। একজন সাংবাদিক শুধু কথা বলবে সমাজের জন্য। একজন সাংবাদিক কথা বলবে জনতার জন্য। একজন সাংবাদিকের কলম চলবে সরকার যারা ক্ষমতায় আছে তাদের দুর্নীতির বিরুদ্ধে। একজন সাংবাদিকের কলম চলবে সরকারের যেই বাজে ডিসিশনস গুলো নেওয়া হচ্ছে বা সরকারের আহ, জনগণের বিপক্ষে সরকারের যেই ডিসিশনস গুলো যাচ্ছে সেই বিষয়গুলোকে জনগণের সামনে তুলে আনা। ঠিক এই জায়গাটিতেই একজন সাংবাদিক ফেইল করে যায় যখন তার এই যে বিষয়গুলো বলেছি সেগুলোর ঠিক অপোজিট দিকটাতে তারা চলা শুরু করে। যখনই একজন সাংবাদিকের মনের মধ্যে মতাদর্শের জায়গাটি চলে আসবে, তখনই বুঝতে হবে যে একজন সাংবাদিক কখনো বায়াসড মানে ফেয়ার কোনো সংবাদ সে প্রদান করতে পারবে না। একজন সাংবাদিকের মধ্যে যখন আম মানে একজন সাংবাদিক যখন বায়াসড হয়ে যায়, মানে মতাদর্শ থাকা মানেই সে বায়াসড হয়ে যায়। মানে যাবে এটা সাইকোলজিক্যালি সে বায়াসড হয়ে যাবে এবং ঠিক বায়াসড হওয়ার পরেই কিন্তু তার যে সংবাদ, সেই সংবাদটি কিন্তু আর ব্যালেন্সড সংবাদ থাকবে না, মানে ফেয়ার সংবাদ হবে না। সেটির মধ্যে কিন্তু সামহাউ একটি পক্ষের বিষয়টা চলে আসবে, মানে একপক্ষীয় যে ব্যাপারটি সেটি চলে আসবে। অতএব আমরা যদি দেখি যে আজকে আম সাংবাদিক দম্পতি শাকিল এবং ফারজানা রূপা, শাকিল আহমেদ, ফারজানা রূপা, ৭১ টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন শাকিল আহমেদ এবং চিফ করেসপন্ডেন্ট ছিলেন হচ্ছে এবং চিফ করেসপন্ডেন্ট এবং উপস্থাপিকা ছিলেন হচ্ছে ফারজানা রূপা। তাদের দুইজনকে আটক করা হয়েছে ঢাকা বিমানবন্দর থেকে এবং ঢাকা বিমানবন্দরে ওনারা যেটি করছিলেন, ওনাদের যাওয়ার পরিকল্পনা ছিল দুবাই হয়ে ফ্রান্সের প্যারিসে। এমন তথ্যই পাওয়া গেছে এবং এই তথ্যটি বলছে এটি খুবই, আমার কাছে বরং, যেহেতু আমি সাংবাদিকতা নিয়ে গবেষণা করছি, আমি সাংবাদিকতা নিয়ে গবেষণা করি, আমি বাংলাদেশের লোকাল সাংবাদিকতা নিয়ে গবেষণা করি এবং আমার গবেষণাপত্রের একটি স্ক্রিনশট আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং এই গবেষণাপত্রটিতে অনেক কিছু আমি তুলে ধরেছি যে একজন সাংবাদিক কিভাবে ফেয়ার থাকতে পারে না, কাজ এই জায়গাটিতে ইকোনমিক্যাল কিছু ইস্যুস থাকে এবং পলিটিক্যাল কিছু ইস্যুস থাকে এবং তার নিজের মতাদর্শের কিছু ব্যাপার থাকে। একজন সাংবাদিকের মধ্যে যখন মতাদর্শের ব্যাপারটি চলে আসে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু একজন সাংবাদিক আর সাংবাদিক থাকতে পারেন না, তিনি হয়ে যান একপক্ষীয় কোনো একজন মানুষ। এবং গত ১৬ বছরে আমরা যেটি দেখেছি যে কিভাবে বাংলাদেশে সাংবাদিকতা ধ্বংসের মুখে গেছে, কিভাবে সাংবাদিকতা একটু একটু করে শেষ হয়ে গেছে, কিভাবে সাংবাদিকতা আসলে সাংবাদিকতায় না থেকে তেলবাজিতে পরিণত হয়েছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আম, গত ১৬ বছরে যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেই প্রেস ব্রিফিং গুলো হয়েছে, সেই প্রেস ব্রিফিং গুলোর মধ্যে প্রশ্ন কম, তেলবাজি চলতো বেশি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমেরিকার কথা, মানে আমেরিকার কথা বলেন, আপনারা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখেন, একজন প্রেসিডেন্ট অথবা একজন প্রাইম মিনিস্টার যখন দাঁড়ায়, একটা ডায়াসের সামনে যখন দাঁড়ায়, আর সাংবাদিক তারা কিন্তু খুব অল্প সময় পান এবং খুব অল্প সময়ের মধ্যে তার একটি প্রশ্ন কিন্তু তাকে করতে হয়, একটি কিংবা দুটি অথবা তিনটি সে প্রশ্ন করতে পারে এবং করে সে আরেকজনকে পাস করে দিবে। অতএব এখানে সময় নেয়ার খুব সুযোগ নেই, এখানে তেলবাজির খুব সুযোগ নেই। কিন্তু বাংলাদেশে আমরা যে কালচারটি দেখেছি, সাংবাদিকতা কিভাবে ডিগ্রেড হয়েছে, সাংবাদিকতা এই পেশাটির মধ্যে কিভাবে একটি বড় রকমের ক্রাইসিস তৈরি হয়েছে। আপনি দেখেন, একদম উপজেলা লেভেল থেকে নিয়ে সেন্ট্রাল লেভেল পর্যন্ত সকল জায়গায় দলীয়করণ হয়েছে এবং আমাদের বাংলাদেশের সব থেকে, আমি আমার এই সাংবাদিকতা পেশায় এবং আমি এই সাংবাদিকতা গবেষণা করতে যেয়ে যে বিষয়গুলো দেখেছি সেটি হচ্ছে
যে কোনো জায়গায় বাংলাদেশ প্রেস ক্লাব থেকে নিয়ে আপনি যে কোনো সংগঠন আপনি যান না কেন, বা আপনি ওই জায়গাটিতে যেটি লক্ষ্য করবেন সেটি হচ্ছে দলীয়করণ করা হয়েছে, ইদার আওয়ামী লীগ অথবা বিএনপি। এইরকম একটা দলীয়করণের বিষয় সাংবাদিকতার এই সংগঠনগুলোর মধ্যে আমি বিগত সময়ে অবজার্ভ করেছি। এটি আমার ব্যক্তিগত মতামত যে সাংবাদিকতার মধ্যে কেন দলীয়করণ থাকবে। সাংবাদিক, আমি কিন্তু একটি জায়গায় কিন্তু আমি খুবই স্পেসিফিকলি একটি কথা বলতে চাই, যেমন এটি আজকে আমি ওপেন, মানে এই ওপেন ফোরামটিতে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমার ব্যক্তিগত একটি মতাদর্শ আছে। কিন্তু সেই মতাদর্শটি আমি আপনাদেরকেও শোনাবো না। আমি আমার কর্মক্ষেত্রেও আমি শোনাবো না। আমি আমার কাজের জায়গায়ও শোনাবো না। আমার ব্যক্তিগত মতাদর্শ সেটি আমার ব্যক্তিগত জায়গায়। সেটি আমার পাবলিকে জাহির করার কিছু নেই। অতএব আমরা সাংবাদিকরা ওই জায়গাটাতেই ভুল করে ফেলি যখন আমরা আমাদের মতাদর্শের জায়গাটি পাবলিক স্ফেয়ারে নিয়ে এসে পড়ি। এবং এই ভুলগুলো আমরা তখনই করে ফেলি, তার কারণ হচ্ছে, যেমন আমরা রিসেন্টলি যদি অবজার্ভ করি, গত ১০ থেকে ১৫ বছরের মধ্যে বাংলাদেশে সাংবাদিকতার পেশায় অনেক সাংবাদিক এসছে যারা পড়াশোনা করে সাংবাদিকতায় এসছে। ইউনিভার্সিটি থেকে অনার্স, তারা গ্র্যাজুয়েট, দেন পোস্ট গ্র্যাজুয়েট করে তারপরে তারা সাংবাদিকতায় এসছে। এমনও হয়েছে গত ১৫ বছরে অনেকে সাংবাদিকতা পেশায় কিন্তু অলরেডি পিএইচডি করছে, পিএইচডি করে ফেলেছে, পিএইচডি করে তারপরে এসে সাংবাদিকতা করছে। সো এই যে যারা সাংবাদিকতা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে সাংবাদিকতা করছে তাদের কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। কেন উন্নতি হচ্ছে না? কারণ কিছু, আমি কিন্তু সবাইকে বলছি না, কিছু সাংবাদিক আছেন বাংলাদেশে যারা করাপ্টেড, যারা এই সাংবাদিকতা পেশাটাকে ধ্বংস করে দিয়েছেন, এবং আম যারা সাংবাদিকতা অ্যাকচুয়ালি করতে চায় তাদের কারণে তারা সাংবাদিকতা করতে পারছে না, এবং করার সেই স্কোপটি তাদের জন্য তৈরি হচ্ছে না। যদি আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কাবেরী জ্ঞান ম্যাম, ওনার একটি লেখা আমি বেশ কিছু আগে পড়েছিলাম, এবং উনি ওখানে একটি কথা স্পষ্ট বলেছেন যে আম, সাংবাদিকতার যেই সেকেন্ড জেনারেশন তারা তো শেষ হয়ে গেছে, কিছু হয়তো বা আছে তাদের বয়স হয়ে গেছে, কিন্তু থার্ড জেনারেশন, তারা তারা আসলে কি সাংবাদিকতাটা টিকিয়ে রাখতে পারবে বাংলাদেশে? ওনার সেই প্রশ্ন সম্ভবত এরকমই কিছু একটি উনি বোঝাতে চেয়েছেন, যে এই থার্ড জেনারেশন তারা কি করবে, তারা কিভাবে সাংবাদিকতার জায়গাটাকে ধরে রাখবে। কারণ এই সাংবাদিকতা এখন কমার্শিয়াল অ্যাক্টিভিটিজের কাছে নমনীয় হয়ে গেছে। এই সাংবাদিকতা এখন টাকার পিছনে চলে গেছে। এই সাংবাদিকতা এখন আম সাংবাদিকতা কম চাটুকারিতা, দালালি, তেলবাজিতে বেশি হয়ে গেছে। তো সাংবাদিকতা আর সাংবাদিকতার জায়গায় নেই। অতএব আমরা যদি আজকে দেখি যে শাকিল আহমেদ এবং ফারজানা রূপা কেন অ্যারেস্ট হলেন? তাদেরকে কেন অ্যারেস্ট হতে হবে? একজন সাংবাদিককে কেন অ্যারেস্ট হতে হবে? একজন সাংবাদিককে কেন দেশ ছাড়তে হবে? আপনি বলেন। আমাদেরও এই প্রশ্ন, এই পেশা, আমরা 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 বরং লজ্জিত। কেন লজ্জিত? যে ওনাদের মতো সাংবাদিক, শাকিল আহমেদের মতো একজন সাংবাদিককে কেন দেশ ছাড়তে হবে? ওয়াই? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। দাল মে কুছ কালা হ্যায়। সাংবাদিকদের তাদের মতো একজন সাংবাদিককে কেন রিমান্ডে যেতে হবে? সাংবাদিকরা কেন পালিয়ে থাকবে? আমার প্রশ্নটা হচ্ছে সেই জায়গায়। সাংবাদিকদের কেন আম কষ্ট করতে হবে? সরকার পাল্টালে সাংবাদিকদেরও কেন কষ্টের সম্মুখীন হতে হবে? এরকম তো হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল সরকার যেই থাকুক, সাংবাদিক সাংবাদিক, এবং সাংবাদিক সাংবাদিকতার জায়গাতেই থাকবে। এবং সাংবাদিকতার মধ্যে টাকার মোহ যখন চলে আসে, তখন অর্থের মোহ যখন চলে আসে সাংবাদিকতায়, তখন কিন্তু তার সাংবাদিকতা ধ্বংস হয়ে যায়। আমি বলছি না অর্থ কারোর প্রয়োজন নেই। অবশ্যই অর্থ প্রয়োজন আছে। কিন্তু সেই অর্থ যদি দরকারের থেকে খুব বেশি হয়ে যায়, তবে সেটি অর্থের সাথে তখন আর সেই পেশাটি পেশা থাকে না। সেই পেশাটি তখন একপক্ষীয় হয়ে যায় এবং ধ্বংস হয়ে যায়। অতএব আজকে এই যে ২ জন আম আ শাকিল আহমেদ এবং ফারজানা রূপা এবং আরো যারা যেই সকল সাংবাদিকরা মানে পলাতক আছেন বর্তমানে, তাদের আ তাদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে।
খারাপ লাগছে এবং দিন শেষে আমি মনে করি যে বাংলাদেশের সাংবাদিকতা অনেক উন্নতি করতে হবে। সাংবাদিকতার জায়গাটিকে অনেক উন্নতি করতে হবে এবং স্পেশালি বাংলাদেশে যে আইন করা হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, তারপর হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং এই যে সাংবাদিকতার সাথে সাংঘর্ষিক এবং সাংবাদিকতার এগেনস্টে যেই আইনগুলো যায় সেই আইনগুলোকে অতি দ্রুত ক্যান্সেল করে ফেলতে হবে, অতি দ্রুত এগুলোকে রদ করতে হবে, বাতিল করে দিতে হবে। কারণ এই আইনগুলো বাংলাদেশে কথা বলা, ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ প্রেস এই জায়গাগুলোর সাথে সাংঘর্ষিক এবং আমাদের সেই জায়গাতে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। অতএব আমি আশা করব যে যোগ্য মূল্যায়নটুকু ওই একজন সাংবাদিককে করা হবে, তবেই একটা সোসাইটি উন্নতি করবে, তবেই একটি জনগণের কাছে ট্রু ইনফরমেশনটি, তথ্যটি যাবে। সাংবাদিকতাকে যখন বাধাগ্রস্ত করা হবে তখনই একটা সমাজে দুর্গতি নেমে আসবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। আশা করছি ভালো। ধন্যবাদ।